বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের 5টি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট এই বন্যা দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বৃষ্টি কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি। এস.এম. আরিফের রিপোর্ট। গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে 5টি নদীর পানি। নদীগুলো হলো সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও খোয়াই। বিপদসীমার 10 থেকে 95 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে এসব নদীর পানি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই কর্মকর্তা জানান, কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মূলত এবার চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এই জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে সিলেট অঞ্চলের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। প্রতি বছরই এখন তো যেহেতু বন্যার সময় চলছে, আর এই সময় আসলে আমরা এখন যেটা দেখছি সেটাকে আমরা বলি আকস্মিক বন্যা বা ফ্লাশ ফ্লাড। এই বন্যা বছরের যে কোনো সময়ই হতে পারে। তবে যেটা আমরা বড় বন্যা বলে থাকি ব্রহ্মপুত্র, যমুনা, ওই অঞ্চলের বন্যার কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। বন্যা পরিস্থিতি দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা দেখছেন না তিনি। পাহাড়ি নদীর বন্যা সাধারণত দীর্ঘায়িত হয় না, কিছুদিনের মধ্যে সেটা কেটে যায়। আজকে পানি এখনও বিপদসীমার অবস্থান করলেও পানি কিন্তু কমেছে অনেকটাই। সো আমরা আশা করছি হয়তো অতি দ্রুতই এই পানি আবার নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটছে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। মাস বয়ে বন্যা, এটা আসলে বড় নদী। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানী জুড়ে সকাল থেকে টানা প্রবল বর্ষণে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা সহ সারা দেশে আরও 2 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সাদিয়া হক ময়ের রিপোর্ট। সকাল থেকেই রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় ভারী বর্ষণ। টানা বৃষ্টিতে দ্রুতই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকা। কোথাও হাঁটু সমান, কোথাও তার বেশি পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েন পথচারীরা। মানুষের দুর্ভোগ, সময় মতো যাইতে পারি না, তারপর কাজে এই সমস্যা। নামাজ পড়তে যাচ্ছিলাম আমরা, তো এই অবস্থায় যে আমাদের এই বেলি রোডের যে অবস্থা, এই পচা পানিতে পা দিবে না বিধায় সে আমার কোলে উঠবে। তবে ছুটির দিন হওয়ায় অফিসগামী মানুষ বাহিরে বের না হলেও প্রয়োজনীয় কাজে বের হওয়া যাত্রীদের ভোগান্তির যেন শেষ ছিল না। রিকশা ও সিএনজি সংকটে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আর যানবাহন পেলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। আমি গিয়েছিলাম হলো সুইমিং ক্লাবে, কিন্তু এখন বাসায় যাওয়ার জন্য আমি রিকশা পাচ্ছি না। রিকশা যদি পাই তাহলে ভাড়া বেশি যাচ্ছে। এছাড়া যানবাহনের ইঞ্জিনের সমস্যা তা তো আছেই। বাইক চালাতে গেলে তো সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক সময় বা খারাপ বন্ধ থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। কোন জায়গায় গাতা থাকে, কোন জায়গায় সমস্যা হয়, দেখা যাচ্ছে রিকশার সমস্যা হচ্ছে, অনেক সময় চাকা ভেঙে যাচ্ছে। অবশ্যই সমস্যা হয়, ইঞ্জিনে পানি গেলে সমস্যা হয় না। স্বাভাবিক সময়ের তুলনায় অনেক দেরিতে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে বিভিন্ন পেশার মানুষের। সাইকেল চালাতে খুব কষ্ট হয় আপু, তারপরে কষ্ট করে খাবার ডেলিভারি দেই। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এতে করে তৈরি হতে পারে জলাবদ্ধতা। সারা দেশেই ভারীতে গতিবেগ বর্ষণ একটা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি ভারী বর্ষণের কারণে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতার একটা পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ি এলাকায় পাহাড় ধসের একটা সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। এই যে ভারীতে গতিবেগ বর্ষণ যেটা অব্যাহত রয়েছে, সেটা আগামী 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। স্কুলের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং জনসাধারণ তাদের গন্তব্যস্থলে পৌঁছচ্ছেন হাঁটু সমান পানি পার হয়ে। তাদের মতে, প্রশাসনের উচিত পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা খুব শীঘ্রই গ্রহণ করা উচিত, যাতে করে এই অল্প বৃষ্টিতে তৈরি হওয়া জলাবদ্ধতার জনদুর্ভোগ কমানো সম্ভব হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পার্বত্যাঞ্চল ও বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মিরপুর বাংলা কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষতিগ্রস্তদের প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি অনুষঙ্গ সাহায্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাই একসাথে দেশ করতে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান মাহদি আমিন। আশ্রয় দিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি প্রায়
2,500 মেট্রিক টনের মতন চাল ইতিমধ্যে দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা এই 5 জেলা এবং অন্যান্য জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দাঁড়িয়েছেন। পূর্বাঞ্চলের বন্যা কবলিত মানুষের দুর্ভোগের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী সফর করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। একই সঙ্গে বাঁশখালীর বন্যা সমস্যায় স্থায়ী সমাধান এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন জামাত আমির। জুবাইর রহমানের রিপোর্ট। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে উপজেলার কালীপুর লাব্বার দোকান এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন তিনি। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং জামায়াতের নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় বাঁশখালীর বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিরোধী দলের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি। পরে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। তাদের সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। শিক্ষা ও ধর্মীয় চেতনা ধ্বংসের চেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই সঙ্গে সরকার জনগণের অধিকার খর্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আলেম ওলামাদের অপদস্থ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সতর্কবার্তাও দেন তিনি। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির দৌরত্ব এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশ কারো কাছে ইজারা দেওয়া হয়নি, তাই দেশে শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় চেতনা ধ্বংসের যে কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। বাংলাদেশটাকে আমরা দাদা বাবুদের কাছে ইজারা দেই নাই। এদেশের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ধর্মীয় চেতনাকে ধ্বংস করার চেষ্টা করো, তোমার পরিণাম ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সমাজ থেকে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকই অধিকাংশ অপরাধের মূল উৎস। আমাদের সভ্য, ভদ্র, শান্ত লালমাটিয়া মোহাম্মদপুর অঞ্চলকে মাদকের করাল গ্রাসে ভাসিয়ে দেওয়ার জন্য মদের বার যদি পরিচালনা করা হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। অন্যদিকে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, কথিত জঙ্গি নাটকের মাধ্যমে আলেম ওলামাদের অপদস্থ করা হচ্ছে। জঙ্গি নাটক শুরু হয়েছে। এই জঙ্গি নাটক এটা বাংলাদেশের কোনো সংস্কৃতি নয়, এটা ভারতের এক সংস্কৃতি। এই জঙ্গি নাটকের মাধ্যমেই এদেশের আলেম ওলামা, মাদ্রাসা, মুসলমানদেরকে ধ্বংস করার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশের মানুষ সজাগ হন, সচেতন হন, এ দেশকে রক্ষা করতে হবে। আমরা জীবন দিয়ে হলে দেশকে রক্ষা করব। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। সবাই গণমিছিল অংশগ্রহণ। এই মুহূর্তে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। এ বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বিরোধী দল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারের উচিত কূটনৈতিক প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে দেশে
ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করা। এর ব্যতিক্রম ঘটলে সেটা কারোর জন্যই ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করছেন। তো আমাদের থাকবে যে দেশের অলরেডি 16 বছরের ধ্বংসযজ্ঞ হয়েছে। এখন আমরাও চাই দেশে ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে রায় হয়ে গিয়েছে, এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। আমি মনে করি এটাও দেশের স্থিতিশীলতার জন্য একটা বড় উদ্যোগ হবে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের আগামীর লড়াই হবে জালিম ও অন্যায়ের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে নয়। বিকেলে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে জুলাই পথযাত্রার সমাবেশে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নাটোর জেলার আহ্বায়ক আব্দুর মান্নাফ, কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, কেন্দ্রীয় নেতা সরওয়ার তুষার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে লড়াই, এই লড়াই মার্কার লড়াই হবে না, এই লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের মধ্যে লড়াই। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই সময় যে যাচ্ছে, এই সময়ে কারা চাঁদাবাজি করছে, জমি দখল করছে, ক্ষমতার অপব্যবহার করছে, মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে, কারা পিছন থেকে সন্ত্রাসী কার্যক্রমের আশ্রয় প্রশ্রয় দাতা হচ্ছে, তাদেরকে চিরতরে আমাদেরকে বয়কট করে তার বিপরীতে ভালো পক্ষটাকে আমাদের বেছে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 2014 ও 2018 সালের মতো 2024 সালেও ভোট চুরি হয়েছে, তবে এবার তা ফল প্রকাশের পর হয়েছে বলে তিনি অভিযোগ করেন। আজ নোয়াখালীর মাইজদীতে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণদের প্রত্যাশা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নোয়াখালী জেলা এনসিপির সংগঠক কাজী তানভীরের সভাপতিত্বে ও এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন তুহিনের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, অ্যাডভোকেট হুমায়রা নূর, ব্যারিস্টার সুলতান মোহাম্মদ জাকারিয়া, নিজাম উদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এই ভোটটাকে বিএনপি চুরি করে ফেলেছে। সুতরাং জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের আগে, ফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পরও ভোট চুরি থেকে গিয়েছে, তবু সেটা দিন দুপুরে ফল প্রকাশের পরে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির। বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় শ্রমিক শক্তি গাজীপুর মহানগর শাখার উদ্যোগে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও শিল্প জীবিকা রক্ষার দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য দেন জাতীয় শ্রমিক শক্তির জাতীয় যুগ্ম মুখ্য সংগঠক ও নির্বাহী কাউন্সিল সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম। সমাবেশে জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। জীবনের শেষ বয়সে মানুষের সবচেয়ে বড় ভরসা তার সঞ্চয় আর নিরাপত্তা, কিন্তু নরসিংদীর এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার জন্য সেই সঞ্চয়ই হয়ে উঠল মৃত্যুর কারণ। 2 যুগেরও বেশি সময় ধরে একটি রেল স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যাওয়া ববি বেগমকে নির্মমভাবে মারধর করে তার জমানো টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আলোচিত এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। নরসিংদীর মেথাকান্দা রেলওয়ে স্টেশন, প্রতিদিন অসংখ্য যাত্রীর পদযাত্রায় মুখর এই প্ল্যাটফর্ম, কিন্তু এখানকার এক পরিচিত মুখ আজ নেই।
নেই বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। প্রায় 2 যুগের বেশি সময় ধরে করতেন স্টেশনের প্ল্যাটফর্ম পরিচ্ছন্নতার কাজ। থাকতেন স্টেশনের পরিত্যক্ত একটি ছোট্ট ঘড়ি ছিল তার আশ্রয়স্থল, ছিল না কোনো আপনজনের ছায়াও। সে কারণে তার সংসারেও ছিল না অভাব অনটন। তবুও ভবিষ্যতের কথা ভেবে তিলে তিলে জমিয়েছিলেন সামান্য কিছু সঞ্চয়, আর সেই সঞ্চয় হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বৃদ্ধা ববির সেই সারা জীবনের জমানো অর্থ তার থেকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই সাথে তাকে করা হয় গুরুতর আহত। হাসপাতালে গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অতঃপর হৃদয় বিদারক এই ঘটনায় গোয়েন্দা তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া থেকে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। রাজধানীর কারণ বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বৃদ্ধার সঞ্চিত অর্থ ছিনিয়ে নিতেই এই হামলা চালানো হয় পরিকল্পিতভাবেই। ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল, এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে, এবং এই 5 জনের মধ্যে 3 জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে, 2 জন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। আনুমানিক 20,000 টাকা বলে আমরা তদন্তে পেয়েছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বিদ্যুতের প্রিপেইড মিটারের রিচার্জ যেন দুর্ভোগের আরেক নাম। আগে রিচার্জে 20 ডিজিটের টোকেন নাম্বার আসলেও বাজেটের পর এখন তা আসছে 220 ডিজিটের। কোথাও কোথাও এই সংখ্যা আরও বেশি। বিশাল এই টোকেন নাম্বার মিটারে প্রবেশ করাতে গিয়ে বাড়ছে গ্রাহক ভোগান্তি। স্বপ্নম অবনের রিপোর্ট। প্রায় 2 বছর ধরে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করছেন মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার বাসিন্দা কুলসুম বেগম। সবসময় টোকেন নাম্বার 20 ডিজিটের আসলেও এবারে টোকেন নাম্বার এসেছে 220 ডিজিটের। টাকাটা ভরার পরে 240টা নাম্বার আসছে। 240টা নাম্বারে ভুল করতে 5 লাইন হয়েছে, লক হয়ে গেছে। ফের আবার অফিসে গেছে, অফিস আবার রিটার্ন আসছে। আবার অফিসে যাইতে মনে করে আসতে যাইতে 300 টাকা খরচা হয়। 3 দিন কারেন্ট ছাড়া ছেলেরা রয়েছে। একবার নাম্বার ভুল হলে আবার শুরু থেকে নাম্বার দিতে হয়। 2 থেকে 3 বার নাম্বার ভুল হলে অনেক ক্ষেত্রেই মিটার লক হয়ে যাচ্ছে। ছুটতে হচ্ছে বিদ্যুৎ অফিসে, পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। আমার বাবা বয়স্ক মানুষ, এতগুলো পিন দিতে গিয়ে তার ভুল হয়ে যাচ্ছে, আর 1 থেকে 3 বার পিন কোড ভুল হলে সেটা কিনা লক হয়ে যায়। পাঞ্চ করলে যেটা হয় সেটা আসলেই ভালো হয়। এই মিটারটা আসলে মানুষের জন্য অনেকটাই সমস্যা দাঁড়াচ্ছে। এই ভোগান্তি শুধু আমার না, মিটার যে কয়জন আছে, যে কয়টা ফেলাইতেছে প্রতিটা ফেলাইদের সমস্যা এই একই হয়েছে। এই সমস্যা আসলে একক কোনো ঘটনা নয়। নতুন ট্যারিফ আপডেটের এই প্রক্রিয়া এখন অনেক গ্রাহকের কাছে হয়ে উঠেছে বাড়তি ঝামেলার। বাসাবাড়ির মতো সমস্যায় রয়েছেন এই মিটার ব্যবহারকারী ব্যবসায়ীরাও। যদি একবার ভুল হয় তাইলে নেক্সট টাইমে আবার শুরু থেকে এটা উঠাইতে হয়। এইগুলা কাস্টমারের ভোগান্তি। এই যে নাম্বার ভুল হয়, এই কারণে পিনকোড লক হয়ে যায়, এই জন্য সমস্যা হইতেছে। আগে যেরকম ছিল ওইটাই আমাদের ভালো ছিল। 3 বার বেশি যদি ট্রাই করে তাহলে মিটার লক হয়ে যায় বা সাসপেন্ড করে রাখে। পরে এই কারণে তাকে বাধ্য হয়ে আসলে অফিসে যেতে হয়, লালমাটিয়ার অফিসে। তারপর ওইখান থেকে উনি জানতে পারছেন যেটা লক হয়ে গেছে। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার কথা থাকলেও বিদ্যুতের ডিজিটাল মিটার বাড়াচ্ছে ভোগান্তি। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণ চায় ভুক্তভোগীরা। এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হয়নি ডিপিডিসি কর্তৃপক্ষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা উপভোগের মাধ্যম নয়, এটি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া। তিনি আরও বলেন, গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। দুপুর 12:30টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের আসন্ন বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরটা মূলত বৃক্ষরোপণকে কেন্দ্র করে উনি করছেন।
এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণ অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। তবে জনসমাবেশে, প্রকাশ্য সমাবেশে এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে কাঁচা মরিচ, টমেটো, বেগুন সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে মুরগির দাম, বাড়তি মাছের দামও। এদিকে আগে থেকেই বাড়তি চাল, ডাল, ভোজ্য তেল সহ আরো কিছু পণ্যের দাম। বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে ক্রেতারা। শবনম অবনীর আরেকটি রিপোর্ট। বৈরী আবহাওয়ার কারণে সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম। সকাল থেকে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা উপস্থিতি ছিল কিছুটা কম। ক্রেতারা বলছেন সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বেশ কিছু সবজির দাম। অবশ্যই একটু বাড়তি, কিছুদিন আগেও এত বেশি ছিল না। এই রিসেন্টলি আমি জানি না বৃষ্টির কারণে কিনা, কোনো না কোনো কারণে সবজির দামটা একটু বেশি। কৃষক বেচে 40 টাকা কেজি, বাজারে আসলে 200 টাকা কেজি। মানুষের যে দেখেন আপনি বাজারে হাইটা সবাই দাম জিজ্ঞেস করে চলে যায়, কেউ কিনতে পারে না। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতে সরবরাহ সংকট থাকায় পণ্যের দাম বাড়তি। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরো বাড়তে পারে। দাম বাড়তেই এখন বর্তমান বাজারে, আরো বাড়তে সামনে হইতে পারে বৃষ্টি বাদলের জন্য আরো দাম বাড়তে হতে পারে। বেগুন এগুলি মনে করেন যে 100, ওই সাদা আছে 80 টাকা, পটল 50 টাকা, ভেন্ডি 50 টাকা। নিম্নচাপের কারণে মরিচের দাম বেড়ে গেছে। এদিকে গত সপ্তাহের তুলনায় বেড়েছে সব ধরনের মুরগির দাম, বাড়তি মাছের দামও। ব্রয়লার বেচতেছি 85-90, আর আপনার যে ওই সোনালিটা বেচতেছি আপনার হলো 345। মাছ সবচেয়ে বেশি হলো, মাছের দাম বেশি, মাংসের দাম তো আরো বেশি। মাংস কিনতে পারিনি, মাছ কিনছি। পণ্য সরবরাহ ঘাটতি থাকলে এবং বাজার মনিটরিং ব্যবস্থা সঠিক না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না বলে মনে করেন ক্রেতারা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।